প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। বরাবরের মতো ইয়াং নাইট আজ তরুণদের আরও একটি অসাধারণ বিষয় নিয়ে কথা বলবে, এবং সেই অসাধারণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন একজন অসাধারণ তরুণ এবং তারুণ্যের প্রতিনিধি। তিনি হচ্ছেন, আমাদের সাথে আছেন রেজওয়ান মোহাম্মদ চৌধুরী। তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আজকে আমরা রেজওয়ান ভাইয়ের সাথে কথা বলবো একটা চমৎকার বিষয় নিয়ে। সেই বিষয়টি মূলত এটি একটি সামাজিক ক্ষমতায়নের জায়গা, যেটা তারুণ্যের সামাজিক ক্ষমতায়নের জায়গা, এবং সেই তারুণ্যের সামাজিক ক্ষমতায়নে তিনি কাজ করছেন। একটু আমি মনে করি যে তরুণরা এই সময় এই বিষয়টা নিয়ে খুব একটা কাজ করতে আমি দেখিনি ব্যক্তিগতভাবে, তেমন একটি বিষয় নেই, এবং সেটি হচ্ছে গুড ফিজিক্যাল অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর কি গুড হেলথ অ্যাক্টিভিটি নিয়ে তিনি কাজ করছেন। এবং সেটি হচ্ছে, তিনি বলছেন যে তিনি চেষ্টা করছেন যে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা। আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি রেজন ভাইকে। থ্যাংক ইউ। আচ্ছা রেজন ভাই, যেটি হচ্ছে যে আমরা কথা বলছিলাম অন এয়ারে আসার আগে, যে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা, এবং আপনি সেই জায়গাতে অনেক বেশি, আমরা যখন জানি যে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়ে কথা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা, কিন্তু আপনার এখানে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন আপনি। হ্যাঁ, তো কিভাবে তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাজ করতে পারে? আচ্ছা, তরুণদের আমরা যদি ওভারঅল দেখি, যে বাংলাদেশের পপুলেশনের ভাগটা দেখি, মোর দেন 65% আমাদের তরুণ, উইচ ইজ রিলি রিলি পজিটিভ ফর আওয়ার কান্ট্রি। সো আমাদের আসলে, আমি যেটা ভাবলাম যে আসলে তরুণরা যেভাবে করে সময়টা ম্যানেজ করে, এটাকে যদি একটু ভালোভাবে ম্যানেজ করা যায়, এবং আসলে যে যে অ্যাক্টিভিটি করে এখানে যদি একটু চেঞ্জ আনা যায়, তাহলে আসলে ওভারঅল যে কন্ট্রিবিউশন টু সোসাইটি ইয়াং জেনারেশনে, এটা অনেক আসলে বাড়ানো সম্ভব। সো আমি যেটা চেষ্টা করছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে এফেক্টিভলি টাইমটা ম্যানেজ করা যায়, আপনি আরও কিভাবে করে আপনার টাইমটা আরও এফেক্টিভ ম্যানেজ করতে পারবেন, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, আমরা যারা কর্পোরেট আছি কর্পোরেটে কাজ করা, সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করা, অ্যান্ড ফ্যামিলিকে রাইটলি টাইম দেওয়া, এটা আসলে ওভারঅল একটা, আমি বলবো, ব্যালেন্স লাইফে আনাটা খুব জরুরি টু কন্ট্রিবিউট মোর ফর দ্য কান্ট্রি। সো আসলে ওই চিন্তা থেকেই আসলে কাজগুলো করা। মানে যেটা হয় যে শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আমরা সবসময় শুনে থাকি। ওয়েল, তো এখানে আমাদের আসলে আজকে আলোচনার অনেকগুলো জায়গা রয়েছে, এবং আমি নিজেও প্রচণ্ড কৌতূহলী এই বিষয়টি নিয়ে। যেই জায়গাটা আমার কাছে প্রথম যে আমি যে একটু আগে বললাম যে এই সময় তরুণদেরকে আসলে নানান ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে, আমরা ইয়াং নাইটেও আমি অনেককে দেখেছি, আমরা তাদের সাথে আলোচনা করি, তারা নানান ধরনের এন্টারপ্রেনারশিপের সাথে জড়িত, নানান ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল হেলথ নিয়ে ভাবনার জায়গাটা যখন আপনি ভেবেছেন, একটু আমার কাছে অফ ট্র্যাকের মনে হয়েছে, মানে ট্রেন্ডের সাথে একটু ট্রেন্ডই না। হ্যাঁ, তো এই ভাবনাটা কিভাবে আপনার মাথায় আসলে? আমি জানি যে আপনি একটি দেশের একটা বড়, মানে টেলিকম সার্ভিসের বড় পদে আসেন, এইরকম একটা জায়গা থেকে হঠাৎ করে এই ভাবনাটা। আচ্ছা, কর্পোরেট সেক্টরে আমরা যারা কাজ করি, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কর্পোরেট সেক্টরে আসবে, এদের একটা বড় অংশ আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে সময় দিই, এবং ঘুমেও একটা বড় সময় যায় আসলে। সো এই দুটো থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখান থেকে একটু টাইম আসলে বের করা যায়। সো যেটা আমি শুরু করি বছর দেড়েক আগে, যে আমি সকালে একটু ওঠা শুরু করি, সকালে উঠে হাঁটা শুরু করি। সো হাঁটাটা যখন কন্টিনিউ করি, তখন আমার কাছে মনে হচ্ছে ইটস রিয়েলি গুড, বিকজ এর আগে আমাকে ধরেন অনেকেই বলেছে যে সকালে উঠে হাঁটাটা ভালো, আমি ওরকম আসলে করতাম না। কিন্তু বছর দেড়েক আগে যখন আমি শুরু করলাম, এবং এটা যখন আমি কন্টিনিউ করছি এখন আসলে রেজাল্টটা দেখা যাচ্ছে যে এটা আসলেই ভালো। সো শুধু তো আমার ভালো হলেই হবে না, আসলে সবার ভালো হতে হবে, তো জিনিসটা এরকম। তো ওই চিন্তা থেকেই আসলে আসা যে একটা এক্সাম্পল ক্রিয়েট করা যায় কিনা, আর একটা অ্যাক্টিভিটি করে যাওয়া যায় কিনা। তো যখন আমরা অ্যাক্টিভিটি শুরু করি, তখন কিন্তু সবাই ভাবতে থাকে, আচ্ছা এই অ্যাক্টিভিটি ও প্রতিদিন কেন করে, আর কেন করছে। সো আসলে এই সেটিং এক্সাম্পল, এটা একটা বড় কাজ ফর সোসাইটি। সো আমাদের যেটা হয় যে আমরা সবাই সেটিং এক্সাম্পলের বিষয়টা নিয়ে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। এটা খুবই আমার কাছে মানে মজার মনে হয়েছে, মানে এটা খুব অ্যাপ্লাইড মনে হয়েছে। আমরা তার আগে আজকে একটা বিশেষ ঘটনা নিয়ে একটু কথা বলে নিচ্ছি ফোনে। আমাদের সাথে ফোনে রয়েছেন দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে ইলাহি। আমরা জানি যে কিছুদিন আগে চট্টগ্রামে ভয়ঙ্কর পাহাড় ধস হয়েছিল এবং অনেক প্রাণহানি ঘটেছিল। আজকেও সেরকম একটি সংবাদ আমরা শুনেছি, চট্টগ্রামে আবারও পাহাড় ধসের ঘটনা। এ বিষয়ে আমরা সরাসরি ফোনে যুক্ত হচ্ছি দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে ইলাহির সাথে। জি ফজলে ইলাহি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, কি অবস্থা এই মুহূর্তে পাহাড় ধস ঘটেছে যেখানে, সেই এলাকায়?
আচ্ছা, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে শিওর, যে আসলে পাহাড় ধসের যে চিত্রটি গণমাধ্যমে আজকে এসছে, এসেছে। সেই চিত্রটি কিন্তু একটু যতটা হয়েছে তার চেয়ে একটু বেশি এসছে আসলে। সেটি হচ্ছে যে পাহাড় ধসের ঘটনা আপনারা জানেন যে গত 12 এবং 13 তারিখ যে প্রবল বর্ষণের কারণে ভয়ঙ্কর পাহাড় ধস, 120 জনের মৃত্যু। রাইট। এরপর আমাদের রাঙামাটিতে এখন যে অবস্থাটি হলো, বৃষ্টি হলেই আমরা ভয় পাই। অর্থাৎ আচ্ছা। যে বৃষ্টি একসময় আমাদের রোমান্টিসিজমে ভোগাতো, হ্যাঁ। সেটা এখন আমাদের ভয়ের কারণে পরিণত হয়েছে। তো গতকাল বিকেল থেকে শহরে আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল যে আচ্ছা। আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য। এরই মধ্যে আজকে সকালবেলা রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেবপছড়ি অংশে আহ, মূল সড়কের পাশের পাহাড় থেকে, পাহাড় ঠিক ধস না, কিছু মাটি নেমে আসে, খুবই আচ্ছা। সামান্য পরিমাণে মাটি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটি সড়ক ও জনপথ বিভাগ সর্বোচ্চ 30 মিনিটের মধ্যেই সরিয়ে নেয়। আচ্ছা। ওই 30 মিনিট যান চলাচল বন্ধ ছিল। আচ্ছা, আচ্ছা। এবং পরে 30 মিনিট পরেই সেটা স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আসলে ওই আমাদের ভয়ের কারণেই পুরো বিষয়টি আমাদের জন্য আতঙ্কে পরিণত মানে এটা হয়েছে। অনেকটা এবং ছিল এরকম যে আমরা যেটি বলি যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আসলে অনেক এরকম। জি, 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 তবে জি, তবে অনেকটা তেমন। ফজলেলাহি ভাই, একটা প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে 12 এবং 13 তারিখে যে ঘটনাটি ঘটেছিল, যে একটা ম্যাসিভ ডিজাস্টার হয়েছিল, হ্যাঁ, এবং জি, জি। প্রাণহানি হয়েছে প্রচুর, আমরা দেখেছি আমাদের সেনা সদস্য এখানে নিহত হয়েছেন। তো এই ঘটনার পরে সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে ডিউরিং দ্য ডিজাস্টার অথবা পোস্ট ডিজাস্টারের যদি এরকম ধরনের ঘটনা ঘটার সময়ে এবং এর পরবর্তী পর্যায়ে প্রস্তুতি হিসেবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন সংবাদ কর্মী হিসেবে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটি হচ্ছে রাঙামাটির প্রশাসন এই ডিজাস্টারের পরে যে ভূমিকা পালন করেছে, হুম। সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা, গ্রেট। এখানে তাৎক্ষণিকভাবে 13 তারিখে 19টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে আচ্ছা। প্রায় 3,500 মানুষ সেদিন থেকে আশ্রয় নিয়েছে। এবং 13 তারিখ থেকে গতকাল পর্যন্ত এই মানুষগুলোর 3 বেলা খাওয়ার, থাকার সমস্ত আচ্ছা। ব্যবস্থা প্রশাসন আচ্ছা, বাহ। করছে। এবং আপনার ঈদের দিন একটু অন্যরকম ঈদ, রাঙামাটির মানুষ কিন্তু এবার ঈদ নিজেদের ঘরে না, আশ্রয় কেন্দ্রে মানুষগুলোর সাথেই আচ্ছা, করেছে আচ্ছা, মূলত। আচ্ছা, আপনি অবাক হবেন যে সব ধর্মের, সব জাতির মানুষ ঈদের দিন নতুন কাপড় চোপড় পরেছে, আচ্ছা, সেটি আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে দেয়া। আচ্ছা, গ্রেট। এবং অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ঢাকা, চট্টগ্রাম, সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মেডিকেলের শিক্ষার্থীরা, রাঙামাটির আমার মনে হয় না যে দু একজন যদি ব্যতিক্রম পাওয়া যায়, এছাড়া বাকিরা সবাই আশ্রয় কেন্দ্রে গেছেন কোনো না আচ্ছা, কোনো সহযোগিতা নিয়ে। আচ্ছা, ওভারঅলি এবং সরকারের পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য, নগদ টাকা নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এবং আশ্রয়কেন্দ্রের লোকজনের কিন্তু সহায়তা পাওয়ার বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই, তারা অনেক বেশি সন্তুষ্ট। কিন্তু একটা বিষয় তো বাস্তবতা, সংসার যার যায় সেটা তো আর আসলে হাজার কিছু পেয়েও রাইট। পূরণ হয় না। সেই অতৃপ্তি তাদের আছে। কিন্তু সরকারের দিক থেকে পদক্ষেপগুলো এখন পর্যন্ত খুবই ভালো। এবং গতকাল আমরা খুবই অবাক হলাম যে বৃষ্টি হলেই এখন মাইকিং হয় শহরে যে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যান। বাহ, বাহ, আমরা that's great. নিজেরাও প্রচন্ড ভয় মানে পাই আসলে অ্যাওয়ারনেস এখন। বিল্ডিংটা আসলে খুব জরুরি। আমরাও আজকে আসলে অ্যাওয়ারনেস বিল্ডিং নিয়ে কথা হচ্ছে। ফজিলাহি ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার ইয়াং জন্য। নাইটকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে তরুণদের, এবং এটির মাধ্যমে কিভাবে হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানো যায়। আমাদের সাথে রয়েছেন রেজন মোহাম্মদ চৌধুরী। আপনারা চাইলে দর্শক আমাদের সাথে আজকের আলোচনায় সরাসরি যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রলে ভেসে ওঠা ফোন নম্বরে ফোন করার মাধ্যমে। আচ্ছা রেজন ভাই, যেটি বলছিলাম সেটি হচ্ছে যে সেটিং এক্সাম্পল। আমি কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার একটি সাক্ষাৎকার পড়ছিলাম, এবং সেখানে উনি এই কথাটি বলছিলেন যে সবচেয়ে বেশি একটা টিমের মধ্যে বা আপনি কাউকে যখন পথ দেখাচ্ছেন বা ইন্সপায়ার করছেন, তখন সবচেয়ে বড় যেটি হচ্ছে ইনফ্লুয়েন্স বা ইফেক্টিভ হয়, সেটি হচ্ছে যে আপনি নিজের কাজের মধ্যে দিয়ে যদি একটা উদাহরণ তৈরি করতে পারেন তার সামনে, অবশ্যই, সেটি বলার চেয়ে অনেক বেশি কাজ করে। তো আপনি সেই এক্সাম্পল সেটিং এর কথা বলছিলেন, সেই জায়গাটা একটু ব্যাখ্যা করেন যে আপনি কিভাবে এক্সাম্পলটা সেট করছেন আপনার মানে ফলোয়ারদের মধ্যে, যেটি। আচ্ছা, ফলোয়ারদের মধ্যে এক্সাম্পলটা আসলে সেট করতে হয় ফার্স্ট হচ্ছে নিজেরই অ্যাক্টিভিটি করতে হয়। মাশরাফি ভাই যেরকম করে বলছেন আসলে জিনিসটা আসলে হুবহু তাই। হ্যাঁ। এবং ওইটা আসলে কোনো অল্টারনেটিভ নেই, নিজেকে আগে করতে হবে, শুধু বললেই হবে না, করে দেখাতে হবে আচ্ছা। যে আসলে কিভাবে করতে হয়। সো আমি যেটা শুরুতে চেষ্টা করেছিলাম যে আমি একটা অ্যাক্টিভিটি করি এবং আস্তে আস্তে করে আসলে ফলোয়ারটা বাড়বে। আচ্ছা। সো এক্স্যাক্টলি তাই হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুবই অ্যাক্টিভ, লাইক ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, লিঙ্কডিনও কিছুটা ক্ষেত্রে অ্যাক্টিভ। সো আমি যেটা করেছিলাম, আমি একটা গ্রুপ খুলে ওই গ্রুপে অ্যাক্টিভিটিগুলো পোস্ট করা শুরু করি। সো তখন আবার ওই গ্রুপে আমাকে নক করে অনেকে
যে এইটা কিভাবে করব, এটা কিভাবে করব। বেসিক্যালি আমি যেটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করেছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়েই, একদম ভেরি কোর, এবং একটাই ভালো ভেরি করে। কি কি ধরনের ফিজিক্যাল আমি বেসিক্যালি হাঁটাটা নিয়েই করেছি, বেসিক্যালি হাঁটাটা। বাট আমি আরেকটা সোশ্যাল মিডিয়ার বড় একটা গ্রুপে অ্যাক্টিভ মেম্বার, বিডি রানার গ্রুপ। ওখানে আসলে দৌড় এবং সাঁতার কাটা এবং সাইক্লিং, এই 3-4টা নিয়েও টোটাল আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা হয়। সো আসলে কি যদি আপনি যেমন আরাফাত ভাইয়ের নাম আমি বলতে পারি এখানে, আরাফাত ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়েছেন, হ্যাঁ, এবং উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। আচ্ছা। সো আমাদের সাথে এরকম মেম্বারও আছেন, যেমন নাসিব ভাই, উনি আপনার 600 কিলোমিটার দৌড়ান মাসে। আচ্ছা সো আমি 700-750 কিলোমিটার হাঁটি মাসে। সো আসলে যারা হাঁটে, আচ্ছা, এই যে আপনি বললেন যে 600-700 কিলোমিটার মাসে হাঁটেন, আচ্ছা এইখানে একটা প্রশ্ন আমার আছে। প্রথমত হচ্ছে যে ঢাকা শহর হাঁটার জন্য আসলে আমার কাছে মনে হয়েছে যে খুব আদর্শ কোনো জায়গা না। আচ্ছা। প্রথমত হচ্ছে যে আমাদেরকে হয় পার্কে হাঁটতে হয় সকালবেলায়, যেমন আপনার কাছে সাথে আমি কথা বলে যেটি শুনেছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের আপনার এই হাঁটার বিষয়টা শুধুমাত্র মর্নিং ওয়াক না, এটি হতে পারে যে আপনি অফিসে যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন বন্ধুদের সাথে আড্ডা দিতে, সেখানে হেঁটে যাচ্ছেন। এই জায়গাগুলো যেটি হয় যে ঢাকার রাস্তা প্রচুর কনজাস্টেড, আমরা দেখি যে ফুটপাথগুলো দখল হয়ে থাকে। এখন ইদানিং কিছু কিছু জায়গায় আমাদের মেয়ররা চেষ্টা করছেন ফুটপাথগুলোকে দখল মুক্ত করার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যেটা এত ক্রাউড যে হাঁটাটা খুব কমফোর্টেবল কোনো ফিলিং আসলে দেয় না। সেই ক্ষেত্রে আপনার ভাবনাটা কি আসলে? আসলে প্রথমেই যদি আমি না বলে ফেলি যে না এখান থেকে তো আমি হাঁটতে পারবো না, যদি আমি প্রথমেই চিন্তা করি যে আসলে এটা হবে না, আমি এত ক্রাউডের মধ্যে যাব না, অথবা ফুটপাথ নেই আমি কিন্তু হাঁটতে পারবো না আসলে, তাহলে আসলে হবে না জিনিসটা। যে কারণে আমি বললাম যে সেটিং এক্সাম্পলটা এক্স্যাক্টলি। সো কোন প্রত্যেকটা জায়গাতেই না আসলে সলিউশন আছে। সো আপনি যদি মনে করেন যে আমি সকালে উঠে হাঁটবো, আমার ধরেন আমার বাসাটা এমন একটা জায়গায় যে জায়গাটা ফুটপাথ নেই, আশপাশে পার্ক নেই কোনো, বাট আমাকে হাঁটতে হবে। হ্যাঁ, আমি যদি ভালো থাকতে চাই, আমি যদি মোর অ্যাক্টিভ থাকতে চাই এবং আমার প্রোডাক্টিভিটি যদি অনেক বাড়াতে চাই, আমাকে আসলে হাঁটতে হবে। সো আর যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, লাইক দৌড়াতে হবে আর সাইক্লিং করতে হবে, যে কোনো একটার সাথে যুক্ত থাকা ভালো। এটা আসলে ওভারঅল লাইফের এইজের ইয়েটাও বাড়িয়ে দেয়। সো আপনার যেটা করতে হবে যে আশপাশে আসলে দেখতে হবে যে কোন রাস্তাটা খালি আছে অথবা কোন রাস্তায় আমি হাঁটতে পারি, তো ওই রাস্তা ধরে আসলে হাঁটতে হবে। এবং হাঁটার সময় মনে করতে হবে ওই টাইমটুকু, ওই সময়টুকু যতটুকু আমি হাঁটবো, এটাকে আসলে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করতে হবে। আচ্ছা, বিকজ যদি আপনি হাঁটার টাইমটাকে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা না করতে পারেন, নিজের জন্য ইনভেস্টমেন্ট, তাহলে আপনি কখনোই এটা রিটার্ন দেখে খুশি হতে পারবেন না। বিকজ আপনি যদি দেখেন যে আমরা প্রত্যেকেই লাইফে কি করি, ইয়াংরা প্রত্যেকটা জিনিস করার পরে আমি একটা রিটার্ন দেখতে চাই, যে কোনো কিছু। আমি ধরেন একজনের সাথে কথা বলতেছি, ওখানেও একটা গিভ এন্ড টেকের কেমন জানি একটা মানে রিটার্ন না হলে হচ্ছে ইন্সপিরেশনটা পাওয়া যায় না। আমি যদি বলি ভালো লাগে না। ইন্সপিরেশন তো আরো অনেক পরে আসলে, ভালো লাগবে না। সো তখন যদি আপনি হাঁটাটা যদি শুরু করতে পারেন এবং আপনি যদি রেজাল্টটা দেখতে পারেন, তাহলে আপনার তখন মনে হবে যে হ্যাঁ আমি ভালো করছি। সেটিং এক্সাম্পলটা ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি যদি আপনার সামনে এরকম কেউ থাকে, আচ্ছা উনি তো হাঁটেন এবং ওনার আমি দেখতে পাচ্ছি ওনার এফেক্টটা কি, তাহলে কিন্তু আসলে আপনার জন্য ডিসিশন নেওয়াটা সোজা যে আমিও হাঁটবো। যেমন আমাকে অনেকেই ফেসবুকে নক করেন যে ভাইয়া আমি তো আসলে অনেক ব্যস্ত, অফিস 7টা 7:30 পর্যন্ত, তারপর আমি বাসায় যাই রাত 9টায়, তারপর ফ্যামিলিকে টাইম দিতে, আমি আসলে হাঁটবো কখন? আমি বলি যে আপনি ভোরে 5টার সময় ঘুম থেকে উঠে যান। তো ভোরে 5টার সময় উঠলে যেটা হয়, আপনি 5টা থেকে 6:30 আর 6টা যেটাই হোক, অ্যাটলিস্ট 30 মিনিটস পার্কে খালি হাঁটেন, অথবা আপনার জোরে হাঁটা দরকার নেই, আপনি একটু এমনি ঘুরতে বের হন। ঠিক আছে, ওই সময়টা কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার ঘুমায়। সো ওই সময়টা যদি আপনি ব্যয় করেন নিজের জন্য, ওটা কিন্তু একদম কমপ্লিটলি নিজের আপনার, এবং এইটার ইম্প্যাক্ট কিন্তু আপনি 15-20 দিনই পেয়ে যাবেন। যখনই আপনি ইম্প্যাক্টটা দেখতে পাবেন যে আমার ভালো লাগছে, আমার সারাদিন এনার্জি পেয়ে যাচ্ছে এই এতটুকু হাঁটাতেই, তখন কিন্তু আপনি অ্যাক্টিভিটিটা করবেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ধরেন একটা মানুষের জন্য প্রতিদিন কতটুকু ঘুম, যেমন ধরেন আমরা যেটি বলি যে অফিস থেকে ফিরতে ফিরতে 8টা-9টা বাজে, কারণ আমাদের রাস্তায় প্রচুর জ্যাম থাকে, নানান ধরনের অবস্ট্যাকেল আছে। তারপরে হচ্ছে বাসায় এসে অফিস থেকে মানুষ কিছু কাজ টাজ থাকে, হ্যাঁ, করতে করতে হয়তো রাত 12টা বেজে গেল, আবার হচ্ছে আর্লি মর্নিং এ উঠে আসলে হাঁটা, হ্যাঁ, হেঁটে তারপর আবার অফিসে যাওয়া। তো এই জায়গাগুলো থেকে হচ্ছে একজনের পক্ষে আসলে কতটুকু ঘুম শরীরের জন্য প্রয়োজন, যেটা পারফেক্ট আপনি মনে হয়? এটা তো আসলে ডিপেন্ড করে আসলে এইজ বাকেটের উপরে। আমি যদি ইউথের কথাই বলি, ইউথে মিনিমাম 6 ঘন্টা ঘুম জরুরি। সো 6 ঘন্টা ঘুমের জন্য আসলে অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। অভ্যাসটা হচ্ছে আপনি 11:30 থেকে 12টার মধ্যে আপনাকে ঘুমায় যেতে হবে, এবং সকাল যদি 11:30 ঘুমান, তাহলে 5:30 অথবা অ্যাট বেস্ট 6টার মধ্যে উঠে গেলে, অফিসে যদি আপনি 7টায় বের হন, তাও আপনার হাতে 40 মিনিট সময় থাকে হাঁটার জন্য। আসলে কি
প্রত্যেকটা ব্যাপার হচ্ছে আপনাকে আপনাকে আগে ভাবতে হবে হ্যাঁ, আমি এটা করে ফেলতে পারবো। হ্যাঁ। আমি যদি এখন ভাবি যে আমার 1 ঘন্টা আছে, আমি কখন হাঁটতে যাব, কখন রেডি হব, কখন হাঁটতে যাব, আবার এসে ফ্রেশ হয়ে আমাকে অফিসে যেতে হবে, তাহলে কিন্তু এটা হবে না আসলে। আচ্ছা, ফিজিক্যাল যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু ফুড হ্যাবিটের একটা সম্পর্ক আছে। ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি একটু বলতেন, ধরেন যেটি হচ্ছে যে আমি সারাদিন ঘুমাচ্ছি বা বাসে চড়ে অফিসে যাচ্ছি, জি। খুবই খুবই আয়েশি একটা জীবন যাপন করছি এবং সেখানে শারীরিক কসরতের কোনো জায়গা একদমই নাই। তো সেখানে হচ্ছে আমার এক ধরনের ফুড হ্যাবিট হয়তো ডিপেন্ড করবে। আবার যদি আমি হচ্ছে মানে এই ধরনের কসরতের মধ্যে দিয়ে যাই, এক্সট্রা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে, তাহলে আমার ফুড হ্যাবিট নিশ্চয়ই একটু চেঞ্জ আছে। এই অবশ্যই। বিষয়ে জানতে চাইবো, তার আগে একজন দর্শকের ফোন রয়েছে, জি। ফোনটা নিয়ে নিচ্ছি। Sure. প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি, নাম বলে প্রশ্নটি করুন। ভালো আছেন আপনি? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঘাটপাহাড়, দেওয়ানবাজার, চট্টগ্রাম খলিফপট্টি থেকে বলছিলাম। জনি ভাই, আপনি অনেকদিন আপনাকে মিস করেছি। আপনি একসময় নিয়মিত আমাদেরকে ফোন করতেন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সাথে সাথে টিএনএসকে অসম্ভব ধন্যবাদ জানাই যে রাত থেকে আমরা অনেকে এটা প্রোগ্রামটা দেখি, ফোন করি, পাই না। আমার ভাইকে হাসি মুখে লাগতেছে, খুব ভালো লাগতেছে আমার ভাইকে। এটা বলার মতো না, ঈদের খুশিতে এত সুন্দর প্রোগ্রাম, এটা বলার মতো না। আপনার কোনো প্রশ্ন আছে জনি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমি মুসলিম আলী জনি বলছি ভাই। আমরা অনেকে আছি এখানে। এখানে আপনার সাবেক কমিশনার আবু জাবর চৌধুরী আছে, ডাক্তার ফিরোজ দাস আছে, এরকম অনেকে আছে। প্রশ্নটা হচ্ছে এক্সারসাইজ করার জন্য আমরা ভরা পেটে বা খালি পেটে বা কোনো একটা নির্দিষ্ট সময় হাঁটা বা কোনো একটা কিছু করার জন্য এরকম কোনো কিছু কি নিয়ম তান্ত্রিক ভাবে কি বেঁধে দেওয়া আছে, না যে কোনো সময় করা যাবে? ওকে জনি ভাই, ধন্যবাদ। প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। সেটি হচ্ছে যে হাঁটার সময়, মানে এটা খাওয়ার পরে না খাওয়ার আগে, বা কোন সময় হাঁটাটা হচ্ছে গিয়ে শরীরের জন্য সবচেয়ে উপকারী? আচ্ছা, আসলে হাঁটাটা সারা দিনের যে কোনো সময় করা যায়, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি যদি খেয়ে হাঁটা শুরু করেন, তাহলে আপনার বডিটা অ্যাক্টিভ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায় এবং খুবই ভালো এফেক্ট পাওয়া যায়। কিন্তু অনেকেই যেটা হয়, ঘুম থেকে ওঠার পর আসলে অনেক ক্ষুধা লেগে যায়, সো ফ্রেশ হয়ে আগে নাস্তা খেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করি যে আপনি হালকা নাস্তা করে আধা ঘন্টা হেঁটে এসে আবার নাস্তা করতে পারবেন। তবে বেটার হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে যে মানে খালি পেটে সেটা পানি খেয়ে হাঁটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটি হচ্ছে যে আমরা প্রায়ই শুনি, বাসায় শুনি বা অন্য অনেক কাছে শুনি যে রাতে খাবার পরে ঘুমানোর আগে একটু হাঁটাটা জরুরি মনে করেন। এই জায়গাটা কি বলবেন যে খাবার হজম হওয়ার জন্য? আচ্ছা, এইটা হচ্ছে গ্রাউন্ড রুলটা খুব সিম্পল। গ্রাউন্ড রুলটা হচ্ছে আপনি খাবার পরে অ্যাটলিস্ট 2 ঘন্টা, মানে ঘুমের 2 ঘন্টা আগে খাওয়াটা কমপ্লিট করতে হবে, যাতে করে ঘুমের আগে আপনার খাওয়াটা অনেকখানি হজম হয়ে যায়। সো এইটা হচ্ছে, এই নিয়মটা যদি আপনি পালন করতে পারেন, নিজে একটা অভ্যাস ডেভেলপ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ওবেসিটি প্রবলেমটা হবে না, মানে অতিরিক্ত ওজন বাড়ার যে সমস্যাটা, এটা আসলে হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। বাট রাতে খাবার পর অনেকেই হাঁটতে চান। আমি বলবো যে খাবার পরপরই হাঁটাটা আসলে শরীরের জন্য ভালো না। এটা একটু অ্যাভয়েড করে একটু টাইম গ্যাপ দিয়ে 20-25 মিনিট গ্যাপ দিয়ে আপনি আধা ঘন্টার মতো রাতে হাঁটতে পারেন। বিকজ অনেকেই আসলে রাতে হাঁটতে চায় কেন, সারাদিনের সময় পায় না, সকালে একটু উঠতে দেরি হয়। বাট ইটস বেটার যে সারাদিনে যে কোনো একটা সময় আপনি একটা অভ্যাস বিল্ড আপ যদি করা যায় যে 30 to 40 মিনিটস আর অ্যাট বেস্ট 1 আওয়ার, এটা আসলে কাজ করে যাবে। আচ্ছা, রেজন ভাই, সেটি হচ্ছে যে আমরা কথা বলছিলাম খানিক আগে ফুড হ্যাবিট নিয়ে, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ফুড হ্যাবিটের সম্পর্ক নিয়ে। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। অবশ্যই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরে আসছি।
প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ ইয়াং নাইটের সাথে আছি সাদাত হোসাইন আর আমার সাথে আছেন রেজওয়ান মোহাম্মদ চৌধুরী। আমরা কথা বলছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে, বিশেষ করে তরুণদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে, যা তাদের কনফিডেন্স বাড়ায়। এটি আসলে সোশ্যাল অ্যাক্টিভিটির একটি, সোশ্যাল এম্পাওয়ারমেন্টের একটি পার্ট। সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা বুঝলাম ফুড হ্যাবিট নিয়ে একটু যদি বলতেন। ফুড হ্যাবিটে যেটা এখন দেখা যাচ্ছে যে জেনারেলি ইয়াং পিপলরা আসলে ফাস্টফুডের দিকে আসলে বেশি ঝুঁকে যাচ্ছে। তো ফাস্টফুডে আমাদের যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে যে তেলটা আমরা আসলে ইনটেক করি, এটা আসলে বার্ন হতে অনেক সময় লাগে। সো আসলে একটু বাসার খাওয়ার দিকে মনোযোগ দিতে পারলে মনে হয় সবার জন্য ভালো। বাট আই নো যে বাসার খাওয়া অনেক সময় আছে ম্যানেজ হয় না, অফিসের মধ্যে কলিগদের সাথে বাইরে খেতে যেতে হয়, বাসার খাওয়া অফিসে নিয়ে আসা কষ্ট হয়, ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া কষ্ট। বাট আমি যদি খাওয়ার আইটেমগুলো দেখি, আমি যদি ফাস্টফুডটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে সবচেয়ে ভালো। আমি যদি একটু Vegetable. রাইট সিজনাল ফ্রুটস যদি খেতে পারি খুব ভালো। আমি আচ্ছা, যদি আপনি বলছিলেন যে সিজনাল ডিজিজগুলো থেকে মানে পরিত্রাণের একটা উপায় হতে পারে যে Seasonal ফুড, এখন সিজনাল ফ্রুটস আর কি, ফল। এখন সেই জায়গা থেকে একটা মানে সংকটের জায়গা, যেমন আমি ব্যক্তিগতভাবে খুবই ফল পছন্দ করি, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি যে এই সময় তরুণরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ফল, তারা ফাস্ট ফুডে খুবই অভ্যস্ত। কিন্তু ফল খেতে গিয়ে আমার মাথায় প্রথমেই যেটি কাজ করে সেটি হচ্ছে যে এটা নিঃসন্দেহে ফরমালিন যুক্ত আচ্ছা। ফল, এবং তখন হয় কি ওই যে মানসিকভাবে না আর ওই ইয়েটা পাই না যে এটা খেলে শরীরের জন্য ভালো, বরং মনে হয় কি যে এটা শরীরের জন্য খারাপ। আচ্ছা, তো এইখানে আসলে কি করার আছে আমাদের? এখানে আসলে আমরা আসলে কি অনেকটা অসহায় হয়ে পড়ি, কিন্তু এখানে আসলে অনেক কিছু করার আছে। যেমন আপনি যদি পেয়ারা কিনেন আর যে কোনো একটা ফল কিনেন, ওটা যদি ফরমালিন দেওয়া থাকে আপনি খুব সহজেই বুঝে যাবেন আসলে। সো ফার্স্ট অফ অল কোথা থেকে ফলটা কিনছেন এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার পরিচিত দোকান হয়, যে আপনার বাসার পাশে একটা দোকান থেকে কিনছেন, এবং যদি আপনার ওই যিনি ব্যবসায়ী উনি যদি সৎ হন, তাহলে আসলে আপনি ভালো ফল পাবেন। আর যদি আপনি দেখেন যে না কোনোভাবেই হচ্ছে না, খুব সিম্পল, ফলটা এনে বাসায় 20-25 মিনিট অথবা ভিজিয়ে ঘন্টা রাখতে দুয়েক হবে। যদি ভিজিয়ে রাখেন, তাহলে আসলে ফরমালিনটা অনেকটা চলে যাবে। চলে যাবে এবং আপনি খেতে পারবেন। রেজন ভাই, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা বিরতির আগে যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে একজন সাধারণ মানে এখনকার সময় আমাদের পুরো অ্যাক্টিভিটি হয়ে গেছে অনেক বেশি ব্রেইন বেস, জি। ঠিক আছে, যে আমাদের মস্তিষ্ক সবসময় ব্যস্ত থাকে কিন্তু শরীর সবসময় অলস থাকে, আমরা বসে থাকি। হ্যাঁ, আমরা এখন যেটা আমরা জানি যে বিশ্রামটা হচ্ছে তখন আনন্দদায়ক যখন প্রচুর পরিশ্রম করবেন আপনি, হ্যাঁ, কিন্তু আমাদের ফিজিক্যাল যে পরিশ্রমটা আসলে এখন সেই অর্থে খুব বেশি হয় না, হ্যাঁ। তো এই জায়গা থেকে যেটি হয়, যারা ফিজিক্যাল, যে আমরা যেটি কথা বলছি এখন সেটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছি, যে প্রচুর হাঁটতে হবে, শারীরিক পরিশ্রমের কথা বলছি, যেটি শরীরকে ভালো রাখবে। এই জায়গায় সে যখন সে যাবে, তাহলে একজন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না তার তুলনায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তার খাবারের চাহিদাটা হয়তো একটু বেশি হবে। হবে। তো যে মানুষের রেগুলার হাঁটবে, যার কথা আমরা বলছি, বা ফিজিক্যাল নানান অ্যাক্টিভিটিস করবে, তার ফুড হ্যাবিট নিয়ে কি বলবেন, মানে তার কি খাওয়া উচিত আসলে? রেগুলার যে হাঁটবে অথবা রেগুলার যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, আসলে সকালবেলা আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি কয় বেলা খাচ্ছি। এটা আসলে 3 বেলা আমাদের মেইন খাওয়া, কিন্তু আসলে 6 বেলা সবচেয়ে ভালো। বিকজ প্রত্যেক 2 ঘন্টা পর পর আর 2.5 ঘন্টা পর পর যদি আপনি কিছু খেতে পারেন, আপনার পেট কখনো খালি থাকবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ যখন আপনার পেট খালি হয়ে যাবে তখন ব্রেন একটা সিগন্যাল যাবে যে আসলে আমার পেট খালি হয়ে গেছে। এবং আমি তখন আমরা কি করি, এক জায়গায় বসে গপ গপ করে অনেক খেয়ে ফেলি আসলে। আমি নিজেও অনেক খেতে পছন্দ করতাম। সো যেটা হয় যে ধরেন 1 প্লেট বিরিয়ানি 5 মিনিটে শেষ করে ফেললাম, বিকজ আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমি খেয়ে ফেললাম। সো এইটা আসলে খুব খারাপ, খুব খারাপ। সবসময় ভালো আপনি একটু স্লো অ্যান্ড স্টেডি খাওয়া। বিকজ যেহেতু আমার এই অভ্যাসটা ছিল, এটা আমি এখন মোটামুটি বদলে ফেলতে পেরেছি। এবং এইটা সবার জন্যই খুব ইম্পর্টেন্ট যে আপনি একটু খাওয়াটা আস্তে আস্তে খাবেন, সো দ্যাট এইটা আসলে এইটা ইটস গুড ফর হেলথ। অ্যান্ড অলসো আমি যেটা বললাম যে 6 বার খাওয়াটা খুব জরুরি, 2-2.5 ঘন্টা পর পর খেতে পারলে ভালো, অল্প অল্প করে। বাট মেইন যেটা ফুড, সকালে নাস্তা, দুপুরে খাওয়া এবং রাতের খাওয়া, এবং টাইমটা খুব ইম্পর্টেন্ট। সকালের নাস্তাটা অবশ্যই 8:30টার মধ্যে হয়ে যাওয়া ভালো, 8টা হলে সবচেয়ে ভালো। আর দুপুরে খাওয়াটা অবশ্যই 1:30টার মধ্যে হয়ে যাওয়া ভালো। রাতের খাওয়া অবশ্যই 8:30টার মধ্যে হয়ে যাওয়া ভালো। 8:30টা খুব অড টাইমিং লাগছে, বিকজ আমরা অনেকে অফিস থেকেই আসি 9:30 10টায়। বাট অনেস্টলি আপনি যদি 10টায় খান তাহলে আপনাকে 12টায় ঘুমাতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান। Right. আর যদি 10:30 আপনি 8:30টায় খান তাহলে আপনি 11টার মধ্যে ইউ আর ফিট টু গো টু বেড। সো এবং এটা ইম্পর্টেন্ট কি আমাদের ইউথে একটা অভ্যাস ডেভেলপ করা, এটা কিন্তু আমাদের পরের জেনারেশনটা শিখবে। সো আপনি যদি বাসায় এটা প্র্যাকটিস করেন, তাহলে আপনার ছোট ভাই বোন অথবা আপনার বাচ্চা যারা থাকবে, তারাও কিন্তু একটা জিনিস ডেভেলপ করবে যে আমার তো 11টায় ঘুমাতে যাওয়া উচিত। সো আমি যদি 2টা পর্যন্ত জাগি, আমার বাচ্চাও 2টা পর্যন্ত জাগবে, আর আমার ছোটো ভাইও 2টা পর্যন্ত জাগবে। কারণ সে তো আসলে দেখছে, যেটা সেটিং এক্সাম্পল নিয়ে আমরা কথা বললাম, সেটিং এক্সাম্পলটা আসলে প্রথমে নিজের থেকে শুরু করতে হবে। যদি আপনি ফিট হয়ে যান, আপনি সোসাইটিকে দেখাতে পারেন যে দেখো আমি তো একটা ভালো লাইফ লিড করছি।
আর ওভারঅল অ্যাক্টিভিটির এখন মানে যেটি আমরা দেখি যে এখনকার সময় তরুণরা প্রচুর রাত জাগে। হ্যাঁ মানে আমি যেটি মনে করি যে একটু আগে বললাম যে সেটি হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি কমে যাওয়ার কারণে হয় কি ক্লান্তিটাও আসে না এবং ইনসমনিয়াটা একটা মানে জেনারেল ডিজিজ হয়ে গেছে যে আপনি দেখবেন যে সব তরুণরাই বলে যে আর ঘুম হচ্ছে না ইভেন এর পেছনে অনেকগুলো কারণ আছে যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা আজকে জানি যে ইউ আর আ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। সেই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বড় ধরনের আমি মনে করি যে এটি আসলে একটা নেতিবাচক ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়ার কারণে না, এটি হচ্ছে যারা ইউজ করছে তাদের কারণে। যে রাত জেগে আমরা ফেসবুকিং করি, তারপরে হচ্ছে নানান ধরনের আরও সোশ্যাল মিডিয়া রিলেটেড যন্ত্রপাতি আমাদের রয়েছে যেগুলোর মধ্যে আমরা সারাক্ষণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এবং এই যে রাত জাগা এটি আসলে মানে মানে রাত জাগা এবং ঘুম থেকে ওঠা অনেক দেরি করে। হ্যাঁ, কারণ আমি এবার একটা নিজের মানে প্ল্যান সেট করেছি যে আমি এখন থেকে আর্লি মর্নিং মানে বের হব। খুবই ভালো। এটা আমি এবার থেকে করেছি, এটা আমি করবোই যে কোনোভাবেই হোক। হ্যাঁ, এখন এই জায়গাতে হচ্ছে যে যখন ইয়াংরা হচ্ছে রাত জাগছে এই জায়গা থেকে বের হয়ে আসার আসলে উপায়টা একটু বলবেন। মানে এই জায়গাটা আসলে কি আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, মানে কোথাও কাউকে না কাউকে কোথাও না কোথাও থেকে আসলে শুরু করতে হয় জিনিসটা। যদি আপনি মনে করেন যে আমি কালকে থেকে ভোরে উঠবো, প্রবাবলি কালকে থেকে উঠতে পারবেন না, প্রবাবলি কালকে একটু পরে উঠবেন, বাট একটু একটু করে আপনি উঠে যাবেন আসলে। বাট যদি আপনার টার্গেট থাকে, যদি আপনি সেট করতে পারেন যে আমি উঠবোই, অ্যালার্ম দিয়ে রাখবো, উঠবো, অথবা বাসায় ধরেন যাদের প্যারেন্টস আছে বললাম, অথবা স্পাউস আছে বললাম, অথবা আমার বোন আছে, ভাই আছে, বলে দিলাম যে আমাকে সকালে একটু উঠাই দিও। আমাকে যদি উঠায় দেয় তো ওই থেকে কিন্তু উঠাটা শুরু হয়ে যায়। আপনি যদি 15-20 দিন প্র্যাকটিস করতে পারেন যে আমি সকালে উঠছি, আসলে কিন্তু এরপরে আপনি প্রতিদিনই উঠবেন। যেমন রমজান মাসে আমরা যখন সেহরি খেতে উঠতাম, আমি রমজানের পরেও কিন্তু অনেকদিন ওইভাবে করে সেহরির সময় আমার ঘুম ভেঙে গেছে। কারণ হচ্ছে আসলে একটা অভ্যাস হয়ে যায়। 30 দিন ইটস আ বিগ টাইম। সো রাত জাগার প্রধানতম বাজে ইফেক্টটা হচ্ছে আমাদের ওজনটা বেড়ে যায়, ভেরি ফাস্ট ওজনটা বাড়ে। বিকজ রাত জাগার পরে আমাদের কিন্তু আসলে ক্ষুধাও লাগে। তো আমরা কি করি, রাত জাগার পরে আমি বের হই রুম থেকে বের হয়ে ফ্রিজটা খুলি, ঠান্ডা যা থাকুক আমি নিয়ে কিন্তু খেয়ে ফেলি। সো ওই জিনিসটা কিন্তু রাত জাগার কোনো পজিটিভ কোনো ইমপ্যাক্ট নাই, সবগুলো নেগেটিভ। এবং আপনার এখানে ইম্পর্টেন্টটা হচ্ছে আপনি কি প্রায়োরিটি দিচ্ছেন। আপনি কি আপনার লাইফটাকে প্রায়োরিটি দিচ্ছেন, নাকি আপনি সোশ্যাল মিডিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন, নাকি আপনি আদার কোনো, যেমন আমি সোশ্যাল মিডিয়াতে যদি একটা মেসেজ পাই, ওইটার অ্যান্সার আমাকে এখনই দিতে হবে। কেন দিতে হবে এটা আমি বলতেছি না কেন দিতে হবে, বাট আমি যদি প্রায়োরিটি সেট করি না আমাকে একটু সকালে উঠতে হবে, এই অ্যান্সারটা আমি সকালে দিলেও হবে। ওকে ফাইন, তাহলে আমি কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, ওইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একদম শেষ প্রান্তে অনুষ্ঠানের এখানে একটা প্রশ্ন যেটি হচ্ছে যে এই যেটি আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা তরুণদের আপনার সোশ্যাল মিডিয়া সামাজিক ক্ষমতায়নে তারুণ্যের জায়গা থেকে, যেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, সেই জায়গায় একটি কথা আপনি বলেছিলেন যে লার্নিং ফ্রম আদার। এই জায়গাটা একটু খুব ছোট্ট করে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার সবার এই সময়ের জন্য। এই সময়ের জন্য কেন বললাম, সবাই একটু কেমন জানি একটু আত্মকেন্দ্রিকও হয়ে যাচ্ছে যে আমি আসলে আমি যেটা করছি এটাই বেস্ট। বাট আমি বলবো যে সবার কাছ থেকে আসলে শেখার আছে। এখানে সিনিয়রের কাছে জুনিয়র শিখবে, জুনিয়র কাছেও ইভেন সিনিয়র অনেক কিছু শিখতে পারে আসলে। বিকজ আপনি আমি নিজে পার্সোনালি যেটা ফলো করি, আমি দেখি আমার সাথে যিনি কথা বলতে আসেন, আর আমি যার সাথে কাজ করছি, আর আমি যাকে দেখছি যে একটা অ্যাক্টিভিটি করছে, আমি তার ভালো যে দিকগুলো আছে এগুলো ফলো করার চেষ্টা করি, যে আসলে উনি কী করছেন, হ্যাঁ উনি আসলে এই অ্যাক্টিভিটি কীভাবে করেন। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আমি যখন ক্রিকেট খেলি, আমি ব্যাটিংয়ে নামলে যদি আমি তাড়াতাড়ি আউট হয়ে যাই, আমার যে ক্যাপ্টেন আছে, আমার ক্যাপ্টেনের সাথে আমি আলাপ করি যে আপনি তো অনেকক্ষণ খেলেন, আমি কেন পারি না। যদি আমি ওই সময়টায় চিন্তা করি যে আমি কেন জিজ্ঞেস করবো না কাছে, আচ্ছা উনি কি মনে করেন, হ্যাঁ আমার দুর্বলতা প্রকাশ পেয়ে গেল। দুর্বলতা প্রকাশ পাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমি যদি আমি না কাউকে বলি তাহলে এটা আসলে রিকভার হচ্ছে। অ্যাবসলিউটলি, এবং এইটা খুব ইম্পর্টেন্ট। রেজওয়ান মোহাম্মদ চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার মনে হয় যে আজকের প্রোগ্রামটা যারা দেখেছেন তাদের জন্য খুবই ইফেক্টিভ একটি প্রোগ্রাম হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের অনেক কাজে লেগেছে। আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সবাইকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ প্রোগ্রামটি দেখলেন, আমার মনে হয়েছে যে প্রোগ্রামটি তাদের জন্য খুবই কার্যকরী একটি প্রোগ্রাম হয়ে উঠতে পারে। আমরা তরুণরা এই সময় আসলে নানান ধরনের ফ্রাস্ট্রেশনেও ভুগি, এবং রেজওয়ান ভাই যেটি বলছেন যে এই যে মানসিক ভাবনার জায়গাটা, আত্মবিশ্বাস বাড়ানোর জায়গাটা, এই সবগুলো জিনিস কোনো না কোনোভাবে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত। এবং সেটি হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার মনকে অনেক বেশি ঝরঝরে রাখবে, অনেক বেশি ফ্রেশ রাখবে, এবং নানান ধরনের ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে দূর রাখবে। কারণ আমরা জানি যে স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।